নমস্কার, আমি প্রসূন আচার্য। আপনারা দেখছেন প্রসূন আচার্য জার্নালিস্ট চ্যানেলের নতুন এপিসোড। বন্ধুরা, এই মুহূর্তে ভোটের কিন্তু আর একদম বেশি বাকি নেই। প্রথম দফার ভোটের 10 দিনও বাকি নেই। এই পরিস্থিতিতে আমাদের এখন আলটিমেটলি ফোকাস করতে হচ্ছে যে ভোটার তালিকা হয়েছে সেই ভোটার তালিকার উপরে এসআইআরে বাদ যাওয়া যে নাম, আমার হিসেব মতো, যেটা আমি বারবার বলছি, 40 লক্ষ জেনুইন মানুষ এবার ভোট দিতে পারছেন না। এবং গতকাল সুপ্রিম কোর্টে হিয়ারিংয়ের পরে আরও স্পষ্ট হয়েছে যে ট্রাইব্যুনালে গেলেই তারা ভোট দিতে পারবেন না। ট্রাইব্যুনালে কতজনের নাম উঠবে না উঠবে সব মিলিয়ে কয়েকশো লোকের নাম হয়তো গ্রাহ্য হবে, কিন্তু গোটা প্রক্রিয়াটাই ঝুলে রয়েছে। সুতরাং আলটিমেটলি ট্রাইব্যুনাল গঠনের আগে যাদের নাম বাদ চলে গেছিল, আমার হিসেব মতো 27 লক্ষ হচ্ছে বিচারাধীন, যেটা ইলেকশন কমিশনই বলেছিল। আরও প্রায় 6-7 লক্ষ, অর্থাৎ 35 লক্ষ যারা নতুন করে ট্রাইব্যুনালে আবেদন করেছেন এখনো পর্যন্ত, অ্যাকর্ডিং টু হাইকোর্টের চিফ জাস্টিস, যেটা সুপ্রিম কোর্টে প্লেস হয়েছে। এই 35 লক্ষকে বাদ দিয়েই আমাদের এবার আলোচনা। এবং আজকে আপনাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা যেটা নিয়ে আলোচনা করতে চাইছি, একেবারে মমতা গড় যেটাকে বলা চলে, তৃণমূলের গড়। এবং আপনারা বারবার জানতে চাইছিলেন আমার কাছে যে কলকাতার কি হবে, কলকাতার কি হবে, কারণ এইটা জানার একটা প্রবল আগ্রহ তামাম বাঙালির। তিনি দেশের যে প্রান্তেই থাকুন, তিনি বিদেশের যেখানেই থাকুন, কলকাতার আলটিমেটলি কোন দিকে গড়াবে তার উপর নির্ভর করছে। আমরা দেখেছিলাম যে প্রবল বামফ্রন্টের হাওয়ার সময় কলকাতার কর্পোরেশন দখল করেছিল তৃণমূল, অবশ্যই উইথ দ্য হেল্প অফ বিজেপি। আমরা দেখেছিলাম কলকাতা যখন সারা রাজ্যতে মুখ ফিরিয়ে নিচ্ছে তৃণমূল থেকে, তখন একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় দক্ষিণ কলকাতা থেকে জিতেছিলেন। এবং দক্ষিণ কলকাতা উত্তর কলকাতা মিলিয়ে সামগ্রিক কলকাতা এই 2011 সাল থেকে এ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়কে কখনো বিমুখ করেনি। এবার কলকাতার যে আসন, সেই আসনগুলো কি দাঁড়াবে আমি তার অনুপঙ্খ বিশ্লেষণ করব। এবং সেই ক্ষেত্রে অ্যাডজুডিকেশনে কত নাম বাদ গেছে, বাদ যাওয়ার পরে প্রক্রিয়ায় আলটিমেটলি কি দাঁড়িয়েছে সেটা নিয়েও আলোচনা করব। এবং কলকাতার উত্তর ও দক্ষিণ কলকাতা মিলিয়ে যে আসন, তার বাইরে আরও 2টি আসন আমার মনে হয় একেবারে কলকাতার মধ্যেই বলা চলে। এক হচ্ছে টালিগঞ্জ এবং আরেকটি হচ্ছে মেটিয়াবুরুজ। এই দুটো নিয়ে আলোচনা করব। অর্থাৎ সামগ্রিকভাবে আমাদের আলোচনায় আজকে আসবে 16টি আসন। আমি যাদবপুরকে বাদ রাখছি এই কারণেই, যাদবপুর, ভাঙড়, সোনারপুর, অর্থাৎ যাদবপুর লোকসভা কেন্দ্রের অধীনে যে আসনগুলো একেবারে দক্ষিণ শহরতলিকে কেন্দ্র করে, সেটা নিয়ে আমি একটা পৃথক এপিসোড করব। আপাতত আমার নিজস্ব সোর্স এবং মানুষের সাথে কথা বলে যে আসনগুলো কি কোন দিকে যেতে পারে কলকাতার, সেই দিকে আমি আপনাদের ফোকাস করছি। অবশ্যই একটা কথা আপনাদের বলি, আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তারা শুধুমাত্র দেখলেই হবে না, অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, বন্ধুদের পাঠাতে হবে, লাইক শেয়ার কমেন্ট করতে হবে। এবং তার সাথে অনুরোধ, যদি কেউ মনে করেন তাহলে আমার গ্রাহক হবেন, অর্থাৎ মেম্বারশিপ নেবেন, তাহলে অন্ততপক্ষে আমি এই চ্যানেলটি ভোটের পরেও আমার পক্ষে নিয়মিত চালানো সম্ভব হবে, নচেত নয়। কারণ এই চ্যানেলের এমনি তো ভিউয়ার বেশি নেই। এবং সত্যি কথা বলতে কি, প্রায় 1 বছর হলো আমি আপনাদের কাছ থেকে যে সাড়া পেয়েছি, সেখানে এইটুখানি আবদার আমি করতে পারি বলেই মনে হয়। এইবার আমি পরিষ্কারভাবে বলবো যে কোন কোন আসনগুলো এবং কি কি প্রার্থী দাঁড়িয়েছে সেটা নিয়ে একটা যদি আলোচনা করা যায়, তাহলে কলকাতার একেবারে দক্ষিণ থেকে যদি আমরা শুরু করি তাহলে আপনারা বেটার হবে। আমার মনে হয় সেইভাবে আলোচনাটা এগিয়ে নিয়ে যাওয়াই স্বাভাবিক হবে। এবং সেখানে কোন কোন প্রার্থী, পার্টিকুলার কিছু কিছু কেন্দ্র নিয়ে অবশ্যই আলোচনা হবে। ভবানীপুর নিয়ে আমি একটা আলাদা পৃথক এপিসোড করেছিলাম, ভবানীপুর এবং নন্দীগ্রাম, যে কারণে আলাদা করে ভবানীপুরের ব্যাপারে এবার বিস্তারিত যাব না। আমি শুরু করি একেবারে বন্দর কেন্দ্র। সেখানে তৃণমূলের প্রার্থী দাঁড়িয়েছেন ববি হাকিম, আর উল্টো দিকে দাঁড়িয়েছেন জেল থেকে সদ্য ছাড়া পাওয়া, একসময় কংগ্রেস করতেন অধীর চৌধুরীর হাত ধরে, পরে বিজেপি হয়েছেন এবং কংগ্রেস অফিসে গিয়ে ভাঙচুর করেছিলেন সেই রাকেশ সিং। আর দীর্ঘদিনের সিপিএমের যিনি এমআইসি ছিলেন, অর্থাৎ মেয়র ইন কাউন্সিল ছিলেন কলকাতা কর্পোরেশনের, এলাকার জনপ্রিয় সিপিএমের ফয়াজ আহমেদ খান। ভবানীপুর মমতা বনাম শুভেন্দু হচ্ছেন। এছাড়া শ্রীজীব বিশ্বাস আছেন প্রদীপ প্রসাদ। এখানে বলে রাখি, কংগ্রেস এবং সিপিআইএম তারা কিন্তু খুব ভালো ভালো কিছু ক্যান্ডিডেট দিয়েছে।
তার মধ্যে দক্ষিণ কলকাতার কংগ্রেসের প্রদীপ প্রসাদ, যদিও এই ক্যান্ডিডেটরা কতটা ভোট পাবেন তার উপরে দুপক্ষের জেতাহারা কিছু কিছু ক্ষেত্রে নির্ভর করবে। রাসবিহারী কেন্দ্রে দেবাশিস কুমার, তার সাথে স্বপন দাশগুপ্তের লড়াই হচ্ছে, মানোজ ঘোষ আছেন সিপিআইএম লিবারেশনের, আর আশুতোষ চ্যাটার্জি কংগ্রেসের যুব নেতা, আপনারা জানেন সবসময় তিনি একেবারে লড়াইয়ের ময়দানে থাকেন। তিনি দাঁড়িয়েছেন বালিগঞ্জে শোভনদেব চট্টোপাধ্যায়, পুরনো শোভনদেব চট্টোপাধ্যায় সকলেই জানেন, শতরূপা বিজেপির, আর আফরিন একেবারে তৃণমূলের বিরুদ্ধে দাঁড়ানো, তৃণমূলের বিরুদ্ধে ভোকাল, বিজেপির বিরুদ্ধে ভোকাল, সিপিআইএমের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী আফরিন বেগম। রোহন মিত্র দাঁড়িয়েছেন সেখানে, সোমেন মিত্রর পুত্র রোহন মিত্র। চৌরঙ্গি নয়না বন্দ্যোপাধ্যায়, সন্তোষ পাঠক, প্রায় সরাসরি লড়াই। এন্টালিতে সন্দীপন সাহা, প্রিয়াঙ্কা টিবরিওয়াল, এরা দুজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। সন্দীপন সাহা স্বর্ণকমল সাহার ছেলে। আর এছাড়া সিপিএমের আব্দুর রউফ এবং ফয়াজ রেজা আছেন কংগ্রেসের। বেলেঘাটাতে কুণাল ঘোষের সাথে পার্থ চৌধুরীর লড়াই, কিন্তু সেখানে প্রতিমা রায় আছেন সিপিএমের। জোড়াসাঁকো বিজয় উপাধ্যায় এবং বিজয় উপাধ্যায় আমাদের তৃণমূলের যিনি ওখানকার প্রার্থী, আর বিজয় ওঝা এলাকার কাউন্সিলর, তিনি বিজেপির প্রার্থী। আর ভরতরাম আছেন সিপিএমের। শ্যামপুকুরে শশী পাজা, তার বিরুদ্ধে পূর্ণিমা চক্রবর্তী বিজেপির। মানিকতলায় শ্রেয়া পাণ্ডের সাথে সাধন পাণ্ডের কন্যা, তার সাথে তাপস রায় সরাসরি লড়াই। মৌসুমী ঘোষ সিপিআই প্রার্থী, তিনি একসময় ওখানকার কাউন্সিলর ছিলেন, কিছু ভোট পাবেন। কাশীপুর বেলগাছি অতীন ঘোষ ডেপুটি মেয়র, তার বিরুদ্ধে রিতেশ তেওয়ারি, অত্যন্ত সুভদ্র পরিচিত মুখ বিজেপির, এক ভালো ক্যান্ডিডেট নিঃসন্দেহে। কসবার জাভেদ খান, তার সাথে দীপু দাস আছেন এবং সন্দীপ ব্যানার্জি আছেন। বেহালা পূর্ব শুভাশিস চক্রবর্তী তৃণমূলের। বেহালা পশ্চিম রত্না চ্যাটার্জি শোভনদেব চট্টোপাধ্যায়ের তিনি স্ত্রী। ইন্দ্রনীল খান বিজেপির। নিহার ভক্ত লোকাল যিনি চিকিৎসক সিপিআইএমের, তিনি করোনার সময় বাড়ি বাড়ি গিয়ে চিকিৎসা করেছেন। টালিগঞ্জে অরূপ বিশ্বাসের নতুন করে পরিচয় দেওয়ার কিছু নেই। মেসিকাণ্ডের অনেক কিছু হলেও, সাময়িকভাবে মমতার থেকে দূরত্ব হলেও অরূপ বিশ্বাস মমতা ব্যানার্জির ম্যান ফ্রাইডে, তার বিরুদ্ধে পাপিয়া অধিকারী এককালে সিপিএম করতেন, সিপিএমের ঘনিষ্ঠ ছিলেন, তিনি এখন বিজেপির প্রার্থী। আসছেন পার্থপ্রতিম বিশ্বাস, অধ্যাপক এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার। বিভিন্ন ব্যাপারে বিভিন্ন সময় তিনি তার বক্তব্য রাখেন টিভি মিডিয়ায়, সোশ্যাল মিডিয়ায়, আমাদের প্রচুর আচিরে জার্নালিস্ট চ্যানেলেও এসেছিলেন। এছাড়া মেটিয়া বুরুজকে আমি ধরেছি, আব্দুল খালেক মোল্লা যিনি ওখানকার তৃণমূলের এমএলএ, তার বিরুদ্ধে তিনি মনিরুল ইসলাম আছেন সিপিএমের, মোহাম্মদ মুক্তার আছেন, বিজেপির প্রার্থীও আছেন। আমি 16টা কেন্দ্র মূলত কি হতে পারে সেইটা নিয়ে আপনাদের কাছে আলোচনায় যাব। সেই আলোচনায় যাওয়ার আগে দেখুন কতগুলো বিষয় এটা খুব পরিষ্কার করে বলা দরকার। একটু মন দিয়ে শুনবেন, স্কিপ করবেন না। আমার মনে হয় স্কিপ করলে এই হিসেবগুলো হারিয়ে যাবে, ফলে পরবর্তীকালে আপনাদের বোঝার ক্ষেত্রে কিছু অসুবিধে দাঁড়াবে। কলকাতায় এই দুটো কেন্দ্র অর্থাৎ টালিগঞ্জ আর মেটিয়াবুরুজ যেহেতু যাদবপুরের মধ্যে হলেও, যাদবপুর লোকসভার মধ্যে হলেও, আমি আলোচনায় এই কারণে এনেছি যে তারা ভেরি মাচ উইথ দ্য পেরিফেরি অফ ক্যালকাটা কর্পোরেশন। আমি যাদবপুর পার্টিকুলার বিধানসভা কেন্দ্রটাকেও আনতে পারতাম, কিন্তু সেটাকে একটা আলাদা এপিসোডে আলোচনা করব বলে আমি ধরেছি। কলকাতা উত্তর এবং কলকাতা দক্ষিণ যে সাতটি যে বিধানসভা কেন্দ্র, কলকাতায় ব্যাপক পরিমাণে এসআইআর ভোট কমেছে, এটা মাথায় রাখতে হবে। কলকাতা উত্তরে ভোটার ছিল 15,06,000, কমে দাঁড়িয়েছে 10,70,000। আপনারা বুঝতেই পাচ্ছেন কি পরিমাণে ভোটার কমেছে, মানে প্রায় 5 লক্ষর ওপরে ভোটার কমে গেছে। বিচারাধীন বাদ গেছেন 39,000 ভোটার, অর্থাৎ যারা বিচারাধীন ছিলেন তারা বাদ গেছেন, অ্যাডজুডিকেশনে বাদ পড়েছেন 39,000 ভোটার। দক্ষিণ কলকাতায় ছিল 9,07,000 ভোটার, এখন দাঁড়িয়েছে 6,59,000 ভোটার। বিচারাধীন ভোটার বাদ গেছেন 28,000। অর্থাৎ কলকাতার এই দুটো কেন্দ্র যদি আমরা মানে লোকসভা কেন্দ্র যদি হিসেব ধরা যায়, বা কলকাতার ওই 14টা সাবেক কলকাতার যে লোকসভা কেন্দ্রের অন্তর্গত যে 14টা বিধানসভা কেন্দ্র, তাহলে আমরা দেখতে পাচ্ছি সামগ্রিকভাবে ব্যাপক পরিমাণে ভোটার সেক্ষেত্রে কমেছে। প্রায় সব মিলিয়ে 9 লক্ষ ভোটার কমে গেছে, যেটা ভেরি 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 ইন্টারেস্টিং। এবং এইটা হওয়ার ফলে আমাদের যে হিসেব আমরা গত লোকসভার নিরিখেও যদি করি, তাহলেও সেই হিসেব অনেক ক্ষেত্রে সঠিক হবে না। 2021-এর বিধানসভার নিরিখে করলেও সঠিক হবে না। ফলে আমাকে
একাধিকবার যাচাই করতে হয়েছে এবং যাচাই করতে গিয়ে বুঝতে হয়েছে মানুষের সাথে কথা বলে, সেই এলাকার ডেমোগ্রাফিক্যাল চেঞ্জের ওপর কথা বলে, যে ফাইনালি কি দাঁড়াচ্ছে, কার দিকে পাল্লা ঝুঁকে যেতে পারে, কার দিকে পাল্লা ভারী হতে পারে, সেই ব্যাপারে আমার মনে হয় আলোচনা করার দরকার আছে। প্রথম কথা, আমি একেবারে আপনাদের মনে হয় যে মিডিয়া বুরুজ থেকে যদি শুরু করি তাহলে মনে হয় বেটার হয়, আলোচনাটা আমরা একটু এগিয়ে নিয়ে যেতে পারি। মেটিয়া বুরুজে যে প্রচুর পরিমাণে আমরা জানি এসআইআর হয়েছে এবং প্রচুর পরিমাণে ভোটারের নাম বাদ গেছে, এবং সেক্ষেত্রে পরবর্তীকালে বিচারাধীন যখন হলো, মুসলিম ভোটার বাদ যাওয়ার পার্সেন্টেজটা 80%। অর্থাৎ মেটিয়া বুরুজ কেন্দ্রের যে তার যে ডেমোগ্রাফির হেরফের কিছুটা হয়েছে, কিন্তু মেটিয়া বুরুজ কেন্দ্রটা মুসলিমদের ভোটের ওপরই চিরকাল, আজকে বলে না, মানে বরাবর স্বাধীনোত্তর যুগে যবে থেকে মেটিয়া বুরুজ কলকাতা কর্পোরেশনের মধ্যে এসছে, ওই ক্ষেত্রে মুসলিম ডমিনেন্স আছে, এবং সেই ক্ষেত্রে কংগ্রেস বা সিপিআইএম তারা মেটিয়া বুরুজে প্রার্থী দিলেও মুসলিম প্রার্থী, অবশ্যই আপনারা জানেন যে বিজেপির এই রাজ্যের 294টা লোকসভা কেন্দ্রের বিধানসভা কেন্দ্রের কোথাও কোনো মুসলিম প্রার্থী দেয়নি, সুতরাং সে নিয়ে আলোচনার অবকাশ নেই। আমার মনে হয় আলটিমেটলি ব্যাপকভাবে ভোটার বাদ গেলেও মেটিয়া বুরুজ কেন্দ্রটা কিন্তু শেষ পর্যন্ত তৃণমূলের পুরনো যিনি এমএলএ ছিলেন আব্দুল খালেক মোল্লা, সেই আব্দুল খালেক মোল্লার দিকেই কিন্তু ঝুঁকে যাওয়ার সম্ভাবনা বেশি, আব্দুল খালেক মোল্লার জয়ের সম্ভাবনা বেশি। এরপরে আমরা আসছি টালিগঞ্জ কেন্দ্রে। দেখুন, এই টালিগঞ্জ কেন্দ্রটার কিন্তু একটা অদ্ভুত আপনার ঘটেছে। টালিগঞ্জ কেন্দ্রর যদি আমরা লাস্ট বিধানসভা কেন্দ্রের হিসেব দেখি, তাহলে টালিগঞ্জ কেন্দ্রটা কিন্তু যথেষ্ট লড়াইয়ের মধ্যে কিন্তু এই টালিগঞ্জ কেন্দ্রটা ছিল, এটা আপনাকে প্রথমেই মাথায় রাখতে হবে। এবং সেই ক্ষেত্রে বিধানসভা সেগমেন্টে, লোকসভার সেই ক্ষেত্রে সৃজন ভট্টাচার্য টালিগঞ্জে ভোট পেয়েছিলেন, বিজেপি 56,000 পেয়েছিল, সৃজন পেয়েছিলেন 50,000। অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু সিপিএম এর ভোট কিন্তু একটা বড় ফ্যাক্টর, অরূপ বিশ্বাস শেষ পর্যন্ত জিতবেন কিনা। সিপিআইএম এর ভোট যদি এমন হয়, ওই এলাকায় দেখুন, ওই এলাকা পুরনো যারা পূর্ববঙ্গের উদ্বাস্তুরা কলোনি বেল্ট রয়েছে, তার সাথে টালিগঞ্জের প্রচুর অবাঙালি ভোটার যুক্ত হয়েছে, তাদের ভোট স্বাভাবিকভাবেই একটা সেকশন গিয়ে পড়বে বিজেপির দিকে, তার সাথে নব্য বড় লোক দক্ষিণ কলকাতার মানুষ, তাদের ভোট যুক্ত হবে। এবং অরূপ বিশ্বাস এবং তার ভাই স্বরূপ বিশ্বাস করে, আপনারা জানেন, স্বরূপ কেন্দ্র করে নানা সময় নানা ধরনের বিতর্ক হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত অরূপের একটা নিজস্ব পপুলারিটি আছে এবং সিপিআইএম এর একটা নিজস্ব ভোট ব্যাংক আছে। এই নয় যে অ্যান্টি মমতা ভোট, অর্থাৎ অ্যান্টি তৃণমূল ভোট, সেই পুরোটাই পাপিয়া অধিকারীর দিকে যাবে। এই পাপিয়া অধিকারী একসময় সিপিএম এর হয়ে কথা বলতেন, পাপিয়া অধিকারী প্রচার করছেন ঠিকই, কিন্তু পাপিয়া অধিকারী জেতার সম্ভাবনা নেই। আর কিন্তু পার্থপ্রতিম বিশ্বাস আর নিঃসন্দেহে ওয়ান অফ দ্য বেস্ট ক্যান্ডিডেট ইন কলকাতা। ভাবা যায় না, তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার, নিয়মিত প্রবন্ধ লেখেন, বিভিন্ন কাগজে পড়াশুনো করেন, আলোচনা করেন, মানে ওয়ান অফ দ্য বেস্ট ক্যান্ডিডেট ইন কলকাতা। অরূপ বিশ্বাসকেও আমি দীর্ঘদিন ধরে চিনি, পার্থপ্রতিম বিশ্বাসকেও চিনি, কিন্তু অরূপকে সে কাউন্সিলর থাকার সময় থেকে চিনি, পাপিয়া অধিকারীকেও চিনি। কিন্তু অরূপের একটা অদ্ভুত জনসংযোগ, মিষ্টভাষী, এবং অরূপের নিজস্ব একটা মেকানিজম আছে, যার ফলে আলটিমেটলি যে কাজগুলো করেছে, অরূপ এবং স্বরূপের নামে যতই নেগেটিভ পয়েন্ট থাক না কেন, শেষ পর্যন্ত শেষ হাসি কিন্তু অরূপের হাসার সম্ভাবনা বেশি। এরপরে আমরা যদি আলোচনায় আসতে গেলে দেখুন, আমাদের কতগুলো বিষয় কিন্তু একেবারে কলকাতার মধ্যে যদি ঢুকে পড়ি, অর্থাৎ টালিগঞ্জ এবং মেটিয়া বুরুজ যে দুটো নিয়ে আলোচনা করলাম, সেই দুটো কেন্দ্র কিন্তু আমার চলে যাচ্ছে অন্য লোকসভা কেন্দ্রে, মানে প্রপার কলকাতা উত্তর এবং দক্ষিণ কলকাতা লোকসভার মধ্যে হচ্ছে না। আপনারা একটু খেয়াল রাখবেন। এরপরে আমরা পোর্ট থেকে শুরু করে একেবারে শ্যামপুকুর পর্যন্ত আলোচনা করব টোটাল, অর্থাৎ দক্ষিণ এবং উত্তর কলকাতার। এবং সেই ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে 2024 সালের মার্জিনের সাথে এই যে নেমস রিমুভ, এইটার কিন্তু একটা অদ্ভুত সম্পর্ক রয়েছে। এই যে নাম যে ডিলিট হলো, কলকাতা পোর্ট 77,000 ভোটার বাদ গেছেন, ভোটের মার্জিন ছিল তৃণমূলের ফেভারেই ছিল 42,000। কারণ এই আমরা যে 16টা আসন নিয়ে আলোচনা করছি, এখানে বিজেপির কোনো স্থান ছিল না। ভবানীপুর 48,000
ভোটার বাদ গেছেন, পরে আরও 6,000 বাদ গেছেন। মার্জিন ছিল মাত্র 8,297, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রে বাদ গেছেন প্র্যাকটিক্যালি 54,000 ভোটার, আর মার্জিন ছিল 8,000। বালিগঞ্জ আরেকটি কেন্দ্র যেখানে আমাদের শোভনদেব চট্টোপাধ্যায়, যেখানে বালিগঞ্জ কেন্দ্র যেখানে শোভনদেব চট্টোপাধ্যায় দাঁড়িয়েছেন, সেই ক্ষেত্রে বাদ গেছে নাম 71,000, মার্জিন ছিল 56,000। কিন্তু বালিগঞ্জ কেন্দ্রটা তা সত্ত্বেও আমি আলোচনা করব কোন দিকে যাবে। আমরা যদি এরপরে আসি চৌরঙ্গি, মার্জিন ছিল মাত্র 14,000। নয়না বন্দ্যোপাধ্যায়ের বিধায়ক, তার মার্জিন ছিল মাত্র 14,000, বাদ গেছে 84,000 ভোটার, বাদ গেছে 84,000 ভোটার। এন্টালিতে মার্জিন ছিল 29,000, ভোটার বাদ গেছে 58,000। বেলেঘাটায় মার্জিন ছিল 46,000, ভোটার বাদ গেছে 66,000। মানিকতলায় মার্জিন ছিল 42,000, ভোটার বাদ গেছে, মানিকতলায় মার্জিন ছিল 3,000, ভোটার বাদ গেছে 42,000। কাশীপুর বেলগাছিয়া মার্জিন ছিল 7,000, ভোটার বাদ গেছে 56,000। জোড়াসাঁকোয় মার্জিন ছিল 7,000 বিজেপির পক্ষে, ভোটার বাদ গেছে 76,000। শ্যামপুকুরে বিজেপির পক্ষ অর্থাৎ তৃণমূল ক্যান্ডিডেট ডাউন ছিল এই দুটো কেন্দ্রে কলকাতার। শ্যামপুকুরে মার্জিন ছিল 1,599 বিজেপির ফেভারে, শশীবাজার কেন্দ্র, ভোটার বাদ গেছে 44,000। এই হিসেব যদি আমরা মাথায় রাখি তাহলে এরপরে আমাদের মনে হয় আসনগুলো ধরে ধরে আলোচনা করার অনেক সুবিধে হয়ে যাবে। এবং ভবানীপুরে আমি তো বলেই দিলাম, ভবানীপুর মমতা এগিয়ে থাকলেও ভবানীপুর সিট কিন্তু মমতারকে যথেষ্ট পরিমাণে চাপের মধ্যে রেখেছে। কলকাতা পোর্ট থেকেই বন্দর থেকেই আলোচনা করি। কলকাতা বন্দরে দেখুন অ্যাডজুডিকেশনে প্রথম দিকে যা বাদ গেছে সেইটা হিসেব করে তৃণমূল কংগ্রেস একরকম হিসেব করছিল। বন্দর এলাকায় 32,000 লোকের নাম ছিল অ্যাডজুডিকেশনে, আর ডিলিট হয়েছে 13,000। আর বন্দর এলাকার মার্জিন কিন্তু আলটিমেটলি পোর্ট এলাকার মার্জিন আপনারা জানেন 2024 ছিল 42,000। তাহলে কি দাঁড়ালো, যে পরিমাণ ভোট ডিলিট হচ্ছে আর যে পরিমাণ অ্যাডজুডিকেশনও বাদ হচ্ছে, আর মার্জিন যা ছিল, অর্থাৎ ভোটারদের যে ডেমোগ্রাফিক্যাল সিচুয়েশন সেইটা কিন্তু ইন ফেভার অফ ববি হাকিম। অর্থাৎ রাকেশ সিং এবং ববি হাকিমের মধ্যে যে লড়াই, আমার কল কিন্তু ববি হাকিমের দিকে, অর্থাৎ বন্দর এলাকা থেকে ববি হাকিম এবারও জেতার সম্ভাবনা বেশি। এরপরে একেবারে স্পষ্ট করে দিই, যেটা নিয়ে ভীষণ রকম আলোচনা হচ্ছে সেটা হচ্ছে রাসবিহারী কেন্দ্র। কেন আলোচনা হচ্ছে, আমি যেটুক খবর পেলাম, দক্ষিণ কলকাতার কেন্দ্রগুলোর মধ্যে ভবানীপুর, দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে আছেন, জিতবেন, কিন্তু ওয়ান অফ দ্য টাফেস্ট সিট ইজ নাও রাসবিহারীর সামান্য ভোটের মার্জিনে রাসবিহারী এগিয়েছিল, সামান্য মানে মার্জিনও কিন্তু রাসবিহারী খুব বেশি ছিল না। রাসবিহারীতে দেখুন লোকসভা ভোটের যদি আমরা হিসেব ধরি 56,000 ছিল, পেয়েছিল ভোট দেবশ্রী রায় যদি বিজেপি 2004-এ, মালা রায় পেয়েছিলেন 57,000, আর সায়রা হালিম পেয়েছিলেন 15,000, অর্থাৎ মার্জিন আলটিমেটলি 1,500 ছিল। এই 1,500 মার্জিনে রাসবিহারী দাঁড়িয়ে আছে দেবাশিস কুমার জনপ্রিয় কাউন্সিলর, জোড়াপাতায় একসময় মমতা বন্দ্যোপাধ্যায় ক্যান্ডিডেটকে হারিয়ে কলকাতা কর্পোরেশনে জিতেছিলেন, কিন্তু দেবাশিস কুমারের নিজস্ব ওয়ার্ড পড়েছে অন্য জায়গায়। মাত্র 1,500 মার্জিন ছিল, এবং ওই এলাকাটায় অর্থাৎ রাসবিহারী কেন্দ্রে এইবার যা আলটিমেটলি যেভাবে ভোটারদের আলটিমেটলি বাদ গেছে এবং তাতে যা দাঁড়িয়েছে, এবং সোনাপাপ্পুকে নিয়ে যে ঘটনা ঘটেছে, আর বিজেপির যিনি ক্যান্ডিডেট হয়েছেন রাসবিহারীতে স্বপন দাশগুপ্ত, সাংবাদিক ছিলেন, তাদের পৈতৃক ব্যবসা ছিল ক্যালকাটা কেমিক্যালসে, তার বাবার ছিল, পরে দাদুর ছিল, পরে বাবার হয়, তারপরে তার মা উমা দাশগুপ্ত, উনি আর কন্টিনিউ করতে পারেননি, ক্যালকাটা কেমিক্যালস ছাবাড়িতে বিক্রি করে দেন, স্বপনবাবু পড়তে চলে যান বিদেশে, তিনি দিল্লিতেই থাকতেন, স্বপন দাশগুপ্ত এসছেন, এবং এইটা একেবারে মার্জিনাল সিট। এবং সবচেয়ে বড় কথা 86 এবং 87 নম্বর ওয়ার্ড, এই পার্টিকুলার দুটো ওয়ার্ড থেকে
আমি এখনো বলছি দেবাশিস কুমারের পক্ষে টাফ হয়ে দাঁড়াচ্ছে, কারণ 86 এবং 87 তৃণমূলের জেতা এই দুটো ওয়ার্ড থেকে কিন্তু ভীষণ টাফ কন্টেস্টের মুখে পড়ে যাচ্ছেন দেবাশিস কুমার। অর্থাৎ আমি একেবারে পরিষ্কার 50-50-তে রাখবো রাসবিহারীকে। তৃণমূল জিততেও পারে, তৃণমূল হারতেও পারে। অ্যাজ অন টুডে আমি বলবো না যে কলকাতায় কে জিতবেন। যেরকমভাবে আমি বন্দর এলাকার কথা বললাম, রাসবিহারীকে কিন্তু আমি কোনোভাবেই এই রকম কোনো সিটের মধ্যে আমি আই এম সরি টু সে আমি রাখতে পারছি না। একমাত্র এবং সেখানে কংগ্রেসের ক্যান্ডিডেট আশুতোষ কত ভোট পাবে আমি জানি না, কিন্তু লিবারেশনের যিনি মানস ঘোষ তিনি যে বিশেষ ভোট পাবেন না এখান থেকেই স্পষ্টভাবে বলে দেওয়া যায়। এরপর আমরা আসবো বালিগঞ্জে শোভনদেব চট্টোপাধ্যায়, তার বিরুদ্ধে বিজেপির শতরূপা আফরিন দাঁড়িয়েছেন, ভালো ক্যান্ডিডেট সিপিআইএমের, এবং রোহন মিত্র। দেখুন, পুরনো কিছু কংগ্রেস সোমেন মিত্রর খাতিরে রোহনকে ভোট দেবে, আফরিন কিছু লেফট ভোট নিশ্চয়ই পাবেন, শতরূপাও ভোট পাবেন। তবে বালিগঞ্জ কেন্দ্রের যে পরিমাণ যা দাঁড়িয়েছে এবং বালিগঞ্জ কেন্দ্রে শোভনদেব চট্টোপাধ্যায় যা জনপ্রিয়তা এবং বালিগঞ্জ কেন্দ্রের কাউন্সিলররা যেভাবে প্রোঅ্যাক্টিভভাবে কাজ করছেন, তাতে এই কেন্দ্রটা কিন্তু গতবারের শোভনদা দাঁড়িয়েছিলেন খড়দা থেকে, আবার চলে এসছেন বালিগঞ্জে। এবার কিন্তু তিনি বালিগঞ্জ থেকে জিতবেন, এটা মোটামুটি পরিষ্কার বলা যায়। এরপরে ভীষণ ইন্টারেস্টিং হচ্ছে চৌরঙ্গি কি হবে দেখুন, বলা খুব মুশকিল। চৌরঙ্গি কেন্দ্রের আলটিমেটলি অ্যাডজুডিকেশনে থাকা 14,000 ভোটারের মধ্যে 10,000 ভোটার বাদ পড়ে গেছে। চৌরঙ্গি কেন্দ্র আমি আগেও আপনাদেরকে বলেছিলাম যে চৌরঙ্গি কেন্দ্রের ভোটার আমি যেরকম রাসবিহারী কেন্দ্রে বলেছিলাম 47,000 বাদ চলে গেছিল, 1,600 মাত্র লিড ছিল। চৌরঙ্গিতে তৃণমূলের ব্যবধান ছিল লোকসভা ভোটের হিসেবে, আমি কিন্তু বিধানসভা ভোটের হিসেব ধরছিই না, 14,000, আর বাদ গেছে 84,000 নাম। এবং চৌরঙ্গি কেন্দ্রে এই বাদ পড়ার পরে এটাতে প্রাথমিকভাবে, তারপরে হচ্ছে অ্যাডজুডিকেশনে যে 14,000 ছিল সেখান থেকে ডিলিট হয়েছে 10,000। এবার এই অ্যাডজুডিকেশনে থাকা যাদের নাম বাদ গেছে সেই ভোটাররা কাদের, এইটা নিয়ে এখনো পর্যন্ত কোনো পরিষ্কার পরিসংখ্যান পাওয়া যাচ্ছে না। এটা হতে পারে সন্তোষ পাঠক, কংগ্রেসের কাউন্সিলর সন্তোষ পাঠক ওখান থেকে দাঁড়িয়েছেন এবং তার সাথে বেশ কিছু তৃণমূল কাউন্সিলরদেরও সুসম্পর্ক আছে। ফলে সন্তোষ পাঠক এবং নয়না বন্দ্যোপাধ্যায়ের সাথে অনেক ক্ষেত্রেই এলাকার যারা তৃণমূলের কাউন্সিলর তাদের অনেকের সাথেই যে সম্পর্কটা একটু একটু অন্যরকম, মানে তাপসরা আবার তাদের সাথে নানা রকম যোগাযোগ করছেন। ফলে চৌরঙ্গি কেন্দ্রে কিন্তু আমি সিরিয়াসলি বলছি আপনাদের, নয়না বন্দ্যোপাধ্যায় অ্যাজ অন টুডে এগিয়ে থাকলেও চৌরঙ্গি কেন্দ্রে কিন্তু নয়না বন্দ্যোপাধ্যায়কে অত্যন্ত টাফ কন্টেস্টের মধ্যে পড়তে হবে। এবং এসআইআর হওয়াতে যে বাদ গেছে তাতে চৌরঙ্গি বিধানসভা কেন্দ্রের একটা বড় সেকশন যারা বাদ গেছেন তারা কিন্তু মুসলিম ভোটার, এবং নয়না বন্দ্যোপাধ্যায়ের যে কারণে চিন্তা হওয়ার কথা, এছাড়া যে অবাঙালি ভোটার আছে সেই অবাঙালি ভোটারদের বড় সেকশন সন্তোষ পাঠকের দিকে এখন অবধি যাওয়ার সম্ভাবনা বেশি। ফলে চৌরঙ্গি কেন্দ্রে কিন্তু একটা টাফ লড়াইয়ের সম্ভাবনা বেশি। অর্থাৎ এ পর্যন্ত আমরা যে কটা কেন্দ্র নিয়ে আলোচনা করেছি, আবারও বলি, আপনারা যারা দর্শকরা অনেকেই হয়তো একটু লম্বা ভিডিওতে হচ্ছেন, টালিগঞ্জ কেন্দ্র অরূপ বিশ্বাস এগিয়ে, মেটিয়াবুরুজ কেন্দ্রে আব্দুল খালেক মোল্লা এগিয়ে, আমার মতে বন্দরে ববি হাকিম এগিয়ে, ভবানীপুরে মমতা টাফ কন্টেস্ট কিন্তু এগিয়ে আছেন, রাসবিহারীতে দেবাশিস কুমার টাফ চ্যালেঞ্জের মুখে, বালিগঞ্জে শোভনদেব চট্টোপাধ্যায় এগিয়ে আছেন, চৌরঙ্গি কেন্দ্রে নয়না বন্দ্যোপাধ্যায় কিন্তু টাফ কন্টেস্টের মধ্যে আছেন। যতক্ষণ না রেজাল্ট বেরোচ্ছে নয়না বন্দ্যোপাধ্যায় জিতে গেছেন এইটা বলা যাবে না। এরপরে কেন্দ্র আমরা যদি ধরি এন্টালি, সন্দীপন সাহা, আমাদের স্বর্ণকমল সাহা যিনি ছিলেন দীর্ঘদিনের কলকাতা কর্পোরেশনের কাউন্সিলর, তিনি অত্যন্ত ট্রাস্টেড, এলাকায় জনপ্রিয়। তার বিরুদ্ধে প্রিয়াঙ্কা টিবরিওয়াল, প্রিয়াঙ্কা আপনারা জানেন এর আগে ভবানীপুরে দাঁড়িয়েছিলেন, আইনজীবী বিজেপির, এবং তিনি গিয়ে এমন কথাবার্তা বলছেন যে লক্ষ্মীর ভাণ্ডার পাবে না, সেই ভিডিওগুলো সব ছড়িয়েও পড়েছে। এছাড়া কংগ্রেসের যিনি আছেন ফয়াজ রেজা, আব্দুল রহিম, অর্থাৎ কংগ্রেস এবং সিপিএম দেখুন দুজনরাই তারা কিন্তু মুসলিম ক্যান্ডিডেট দান করিয়েছে, কিন্তু আলটিমেটলি এই এন্টালি কেন্দ্রের যে মুসলিম ভোটারদের যে ক্যারেক্টারিস্টিক রাজাবাজার এবং অন্যান্য অঞ্চলে, তাতে কিন্তু এই কেন্দ্রে সন্দীপন সাহার জয় কিন্তু প্রায় নিশ্চিত বলা চলে। এই কেন্দ্র কোনো টাফ কন্টেস্টের মধ্যে নেই। এরপরে হচ্ছে
বেলেঘাটা ভেরি ইন্টারেস্টিং। আপনারা জানেন পরেশ পালকে সরিয়ে এইবার দেওয়া হয়েছে কুণাল ঘোষকে। জীবন সাহা ক্যান্ডিডেটের টিকিট পাবেন আশা করেছিলেন, জীবন সাহা পায়নি, তাই নিয়ে ওখানকার অনেক কাউন্সিলর এবং কিছু তৃণমূল কর্মীদের মধ্যে নারাজি আছে। অনেক তৃণমূল কর্মী আমরা দেখতে পাচ্ছি তারা কুণাল ঘোষের ব্যাপারে, বিশেষ করে তিনি যখন গ্রেপ্তার হয়েছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিযুক্ত করেছিলেন, তখন সেই আপনাদের পুলিশের গাড়ি পেটানো, কুণালের বক্তব্য, সেগুলো সব উঠে আসছে। এবং তার বিরুদ্ধে দাঁড়িয়েছেন পার্থ চৌধুরী, তিনি অপথলমোলজিস্ট, কিসের ডাক্তার না ডাক্তার সেটা নিয়ে একটা প্রশ্ন আছে। সিপিএম এর প্রতিমা রায়। সব মিলিয়ে এই কেন্দ্রটা এমন একটা কেন্দ্র যেখান থেকে কুণালের পরাজয়ের কোনো সম্ভাবনা নেই। এই কেন্দ্রটা কুণাল জিতবে, কিন্তু জয়ের মার্জিন কি দাঁড়াবে, জয়ের মার্জিন কতটা, জীবন সাহা দাঁড়ালে বেশি হতো কিনা বা অন্য কেউ দাঁড়ালে বেশি হতো কিনা, কুণাল আরো বড় ব্যবধানে জিতবেন কিনা জানি না, কিন্তু কুণালের ভোট ম্যানেজ করার ক্যাপাসিটি আছে। কুণাল হাসি মুখে সকলের সাথে কথাবার্তা বলেন, তার বিরুদ্ধে যতই জেল খাটা, যতই অন্যান্য প্রায় বিষ পান করে থাকার মতো তৃণমূলের তিনি থাকেন বলেন, কিন্তু কুণালের জয়ের সম্ভাবনা ইন এনিওয়ে বেলেঘাটা কেন্দ্রে বেশি। এর পরের কেন্দ্র জোড়াসাঁকো, যেটা অত্যন্ত ইন্টারেস্টিং। এই কেন্দ্রে লোকসভা ভোটে আমরা দেখেছিলাম এগিয়েছিল বিজেপি প্রার্থী। আপনারা জানেন লোকসভা ভোটে বিজেপি প্রার্থী এই কেন্দ্রে এগিয়েছিল, আমি পরিষ্কারভাবে আমরা বলেছিলাম। এবং এই কেন্দ্রে এবার বিজেপি বিজয় ওঝাকে দাঁড় করিয়েছে। ওইখানকার অবাঙালি, বড়বাজারের যারা মারোয়ারি, গুজরাটি, তাদের ভোট বিজয় ওঝা পাবে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় অন্য ওয়ার্ডের কাউন্সিলর হলো বিজয় উপাধ্যায়কে দান করেছে। এবং বিজয় উপাধ্যায় দীর্ঘদিন কাউন্সিলর, প্রচার করছেন এবং হি ইজ দ্য ফিটেস্ট ক্যান্ডিডেট। এর আগে আমাদের সানমার্গের সম্পাদক তাকে সরিয়ে এবার বিজয় উপাধ্যায়কে ক্যান্ডিডেট করেছে, নতুন ক্যান্ডিডেট, এবং বিজয় উপাধ্যায়কে করেছে বলেই আসনটায় লড়াই হচ্ছে। না হলে এই আসনটা এবার বলা চলে যে জোড়াসাঁকো একটি কেন্দ্র যেটা আবার বিজেপি জেতার সম্ভাবনা সবচেয়ে বেশি ছিল। এর পরের কেন্দ্রর আলোচনায় আমি আসছি একেবারে আমাদের শ্যামপুকুর। শ্যামপুকুর এই কারণেই ইন্টারেস্টেড, শ্যামপুকুরে একটা বিরাট পরিমাণে ভোটার ডিলিট হয়েছে। শশীবাজার ধারণা তাতে শশীবাজার লাভ হবে। গত লোকসভা ভোটের যে নিরিখে শশীবাজার পিছিয়ে ছিলেন, এবং এখানে বিজেপির ক্যান্ডিডেট পূর্ণিমা চক্রবর্তী তিনি দাঁড়িয়েছেন। আলটিমেটলি এই সিটটা কিন্তু একটা খুব টাফ কন্টেস্টের মধ্যে আছে। এবং আমরা বারবার বলছি যে জোড়াসাঁকোতে দেখুন বিজেপির লিড ছিল জোড়াসাঁকোতে 7,000 ভোট, জোড়াসাঁকোতে এবার ভোট কাটাকাটি 76,000। ফলে জোড়াসাঁকো কেন্দ্রে কিন্তু আলটিমেটলি জেতার সম্ভাবনা কিন্তু বিজেপির বেশি। অর্থাৎ আমি এখনো কল আমার বিজেপির দিকে, বিজেপির জেতার সম্ভাবনা বেশি। কিন্তু শ্যামপুকুর কেন্দ্র যেহেতু শশীবাজার নিজের কেন্দ্র, 1,500 ভোটে লোকসভা ভোটে পিছিয়ে থাকলেও ভোটার কাটা হয়েছে 44,000, এবং তারপরে আবার অ্যাডজুডিকেশন যে হয়েছে তাতে কিন্তু 2,390-এর জায়গায় 2,789, অর্থাৎ অ্যাডজুডিকেশনের পরেও প্রায় ম্যাক্সিমাম নাম ডিলিটেড হয়ে গেছে। 87% নাম ডিলিটেড হয়েছে, ডিলিটের সংখ্যা আরো একটু বেশি। কিন্তু শশীবাজার খুব তুল্যমূল্য কন্টেস্টে আছে। অর্থাৎ এই আরেকটি কেন্দ্র যেটি রাসবিহারী এবং চৌরঙ্গীর পরে আরেকটি কেন্দ্র যেখানে বিজেপির সাথে তৃণমূলের ফাইটটা সাংঘাতিক রকম হচ্ছে। দেখুন এই ভবানীপুর কেন্দ্র আমি এই কারণে বারবার বলছি, শ্যামপুকুর কেন্দ্র এই কারণে আমি বারবার বলছি যে শ্যামপুকুর কেন্দ্র কিছুটা ডেমোগ্রাফি চেঞ্জ করেছে। শশীবাজার নিজস্ব নেটওয়ার্ক, অজিত বাজার বৌমা ছিলেন, তার একটা ক্যারি করার পাওয়ার, এলাকায় পরিচিত মুখ, কিন্তু তার আগে তার বাড়িতে বিজেপির ভাঙচুর, গন্ডগোল ইত্যাদি হলে বিতর্ক সৃষ্টি হয়েছিল। তবু আমি বলবো সিটটা কিন্তু টাফ, যদিও তৃণমূলের দিকে জেতার সম্ভাবনা, কিন্তু টাফ সিট। এরপরে আমরা আসবো একেবারে সাধন পাণ্ডের গড়, যে সিটটাকে বটতলা ছিল পরে মানিকতলা হয়, শ্রেয়া পাণ্ডে। শ্রেয়া পাণ্ডে এই আসনে আমরা যদি খুব হিসেব করে দেখি মানিকতলা, সেখানেও কিন্তু সবচেয়ে বড় কথা এখানে অ্যাডজুডিকেশনে একেবারে সামান্য নাম কাটা হয়েছে। 1,654 জনের নাম অ্যাডজুডিকেশনে কাটা হয়েছে। মানে কলকাতার মধ্যে যদি বলা হয় তো সবচেয়ে কম নাম কাটা হয়েছে
এই আমাদের মানিকতলা কেন্দ্রে। মানিকতলা কেন্দ্রের কিন্তু গত লোকসভা ভোটের আমরা যদি হিসেব করি, সেই হিসেবটা আমাদের মাথায় রাখতে হবে। মানিকতলা কেন্দ্রের গত লোকসভা ভোটে তাতে সুদীপ বন্দ্যোপাধ্যায় পেয়েছিলেন 66,964টি ভোট, তাপস রায় পেয়েছিলেন 63,389টি ভোট। অর্থাৎ আপনারা দেখুন মানিকতলা কেন্দ্রের, আর প্রদীপ ভট্টাচার্য কংগ্রেসে পেয়েছিলেন 9,000, অর্থাৎ মাত্র 3,000 ভোটের পার্থক্য ছিল। এইবার সেখানে ভোটার প্রচুর নাম ডিলিট হয়েছে। শ্রেয়া পাণ্ডে, সাধন পাণ্ডের কন্যা হিসেবে তার একটা পুশ আছে। তাপস রায় এলাকাটাকে চেনেন, উনি উত্তর কলকাতার বাসিন্দা। টাফ ফাইট, কিন্তু তা সত্ত্বেও আমি বলবো তাপস রায়ের টাফ ফাইট, কিন্তু তা সত্ত্বেও বলবো তাপস রায়ের জেতার সম্ভাবনা, তাপস রায়ের সম্ভাবনা কম। এই কেন্দ্রটি শ্রেয়া পাণ্ডের জেতার সম্ভাবনাই বেশি, এবং যেভাবে প্রচারে তিনি সাড়া পাচ্ছেন, তাপস রায় সেই অর্থে অতটা সাড়া পাচ্ছেন না। যদিও লোকসভা ভোট এবং বিধানসভা ভোটের নিরিখটা আলাদা। তাপস রায় তার নিজের পুরনো বরানগর কেন্দ্রের বদলে আগেই ইস্তফা দিয়েছিলেন, লোকসভায় দাঁড়িয়েছিলেন, আপনারা জানেন লোকসভার সময়তেই, এবং দাঁড়িয়েছেন। তো সুতরাং আমার মতে শ্রেয়া পাণ্ডে এই কেন্দ্রে এগিয়ে আছেন, এটা স্বাভাবিকভাবেই বলা চলে। মানিকতলা কেন্দ্র। এরপর আসি কাশীপুর বেলগাছিয়া। কাশীপুর বেলগাছিয়ায় অতীন ঘোষ, যিনি দাঁড়িয়েছেন, বিধায়ক ছিলেন। আর আছে রিতেশ তেওয়ারি। রিতেশ তেওয়ারি পরিচিত মুখ, সুভদ্র, কিন্তু ধারে ভারে অতীন ঘোষ এগিয়ে। রিতেশও ভোট পাবে, ফাইট হবে, কিন্তু আমার কল অতীনের দিকেই বেশি। অতীন ঘোষ এই সিটটা জিতবেন বলেই মনে হয়। আমরা একেবারে চলে যাব কলকাতার পূর্ব দিকে কসবা এলাকায়। সেখানে জাভেদ খান দাঁড়িয়েছেন। জাভেদ খানের হারার কোনো সম্ভাবনা নেই। সিপিএমের দীপু দাস, তিনিও একটা সাইজেবল ভোট পাবেন। সন্দীপ ব্যানার্জি দাঁড়িয়েছেন বিজেপি। এই সিটে বিজেপির জেতার কোনো সম্ভাবনাই নেই। এই ভোট সিটটাও তৃণমূলই জিতবে। এছাড়া বেহালা পূর্ব শুভাশিস চক্রবর্তী এই সিটটা জিতবেন, এটা আগে থেকেই বলা যায়। বেহালা পূর্ব, কিন্তু বেহালা পশ্চিম রত্না চ্যাটার্জি, তিনি আপনারা জানেন সকলেই, শোভন চ্যাটার্জির স্ত্রী, অফিসিয়ালি স্ত্রী বোধহয় এখনও তিনি। ইন্দ্রনীল খান দাঁড়িয়েছেন বিজেপি, তিনিও পরিচিত এবং নিয়ার ভক্ত সিপিএম। এই সিটে আবার সিপিএম কতটা ভোট পাবে, এবং এখানে সিপিএম একটা সাইজেবল ভোট আছে, তার উপর নির্ভর করবে রত্না চ্যাটার্জি জিতবেন কি জিতবেন না। তাহলে আলটিমেটলি আমরা যে 16টা আসন নিয়ে আলোচনা করলাম, এবং 16টা আসনের যে ডেমোগ্রাফি পরিবর্তন, যেভাবে ভোটার বাদ যাওয়া, যেভাবে অ্যাডজুডিকেশনে বাদ যাওয়া, সামগ্রিকভাবে যদি একেবারে সামাপের দিকে চলে আসি, তাহলে কটা সিট তৃণমূলের পক্ষে যাচ্ছে, কটা সিট বিজেপির দিকে যাওয়ার সম্ভাবনা, আর কটা সিট টাফ ইলেকশানে। বন্দর, আমি আবারও বলছি, একেবারে আমরা যেখান থেকে শুরু করেছিলাম সেখান থেকে আমার মনে হয় বলো, মেটিয়াবুরুজ তৃণমূল জিতবে, টালিগঞ্জ তৃণমূল জিতবে, বন্দর তৃণমূল জিতবে, ভবানীপুর তৃণমূল জিতবে, রাসবিহারী টাফ, বালিগঞ্জ তৃণমূল জিতবে, চৌরঙ্গি টাফ, এন্টালি তৃণমূল জিতবে, বেলেঘাটা তৃণমূল জিতবে, জোড়াসাঁকো বিজেপির জেতার সম্ভাবনা, শ্যামপুকুর টাফ, মানিকতলা তৃণমূল জিতবে, কাশীপুর বেলগাছিয়া তৃণমূল জিতবে, কসবা তৃণমূল জিতবে, বেহালা পূর্ব তৃণমূল জিতবে, বেহালা পশ্চিম তৃণমূলের দিকেই ঝুলে আছে, যদিও সিটটা টাফ। অর্থাৎ আমরা যদি 16টা কেন্দ্রের আলোচনা করি, মানে 16টা কেন্দ্রের মধ্যে মোটামুটি 12টি কেন্দ্র এবার তৃণমূলের পক্ষে যাওয়ার সম্ভাবনা, একটি কেন্দ্র বিজেপির দিকে যাওয়ার সম্ভাবনা, আর 3টি কেন্দ্র একেবারে তুল্যমূল্য ফাইট হচ্ছে। আবারও বলছি, 1 রাসবিহারী, 2 চৌরঙ্গি, 3 শ্যামপুকুর। এই 3টে কেন্দ্র কোন দিকে যাবে হ্যাঙ্গিং। যদিও 3টে কেন্দ্রের সম্ভাবনা জেতার তৃণমূলের বেশি, কিন্তু এর মধ্যে থেকে পদ্ম ফুটলেও আমি অবাক হব না। বিশেষ করে অমিত শাহ এরপর র্যালি করবেন, আসবেন। আমরা জানি কলকাতার মমতার গড়ে এখনো পর্যন্ত কোনো সিট মমতা সেভাবে হারেননি। এর আগের ইলেকশনগুলিতে তার গড় রক্ষা করেছিলেন। তৃণমূলের ইনসাইডাররা বলছেন এই 16টা সিটে 16টাই জিতব। বিজেপি আশাবাদী 16টা সিটের মধ্যে থেকে তারা অন্তত 1টা বা 2টো সিট বার করতে পারবে। সিপিএম আশাবাদী বেশ কিছু আসনে, এবং আমি সিরিয়াসলি বলছি, সিপিএম যেভাবে ক্যান্ডিডেট দিয়েছেন তাতে বেশ কিছু সিটে তারা সাইজেবল নাম্বার অফ ভোট পাবে, এবং সিপিএমের ভোট পাওয়া তৃণমূলকে সাহায্য করবে। অন্ততপক্ষে যেরকম
একদম স্পষ্টভাবে আফরিন যে ভোট পাবে বালিগঞ্জে শোভন চট্টোপাধ্যায়কে সাহায্য করবে, আমাদের সৃজিত বিশ্বাস যেটুখানি ভোট পাবেন সেটা মমতা বন্দ্যোপাধ্যায়কে সাহায্য করবে, ফয়াজ খান যেটুখানি ভোট পাবেন তাতে হয়তো আখেরে ববিরই লাভ হবে। আবার ধরুন গিয়ে আমাদের টালিগঞ্জে পার্থপ্রতিম বিশ্বাস যেটুখানি ভোট পাবেন সেই ভোটটা, যে হাজার ভোট পাবেন যেটুখানি না, সেটা আলটিমেটলি অরূপ বিশ্বাসেরই সাহায্য হবে। পরিশেষে আবারও বলি, 16টা আসনের মধ্যে বিজেপির জেতার সম্ভাবনা 1টি, তৃণমূলের জেতার সম্ভাবনা 12টি, 3টি সিট অনিশ্চিত অবস্থায় কলকাতার রয়েছে। আপনারা যারা আলোচনাটি শুনলেন, আশা করি সকলে মিলে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।